আমরা বাংলাদেশের দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রাণের ৮ দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই করছি। আমাদের এই ৮ দফা দাবিটা একেবারে আমাদের সারা জীবনের প্রাণের দাবি আর কি। প্রথম যে দাবিটা আমরা করছি সরকারের কাছে, যে জাতীয় সংসদে সাধারণ এবং সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশগুলোতেও দেখতে পাই যে সংখ্যানুপাতে আমাদের প্রতিনিধিত্বের সুযোগটা যাতে বাংলাদেশেও সৃষ্টি করা হয়। এবং জাতপাত এবং পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে যে বিলটা উত্থাপন করা হয়েছে, বৈষম্য বিরোধী বিল 2022, সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয় এবং প্রয়োগটা যাতে হয় সেটা আমরা চাই। এবং 3 নম্বর যে আমাদের দাবিটা হচ্ছে, প্রতি বছরই তো বাজেট বরাদ্দ হয়, সেই বাজেটে যাতে সুনির্দিষ্টভাবে দলিত জনগোষ্ঠীর নামে যাতে বরাদ্দটা বৃদ্ধি করা হয়। এবং 4 নম্বর যে দাবি, বাংলাদেশের সকল মহানগরী এবং পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন এরিয়াগুলোতে পরিচ্ছন্নতা কর্মী নিবাস বলে মানে হরিজন জনগোষ্ঠী বা ক্লিনারদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সেই আবাসনের ব্যবস্থাটা আমরা সারা দেশেই চাই। একই সাথে যারা কিনা পৌরসভায় বসবাস করে না বা সিটি কর্পোরেশনের বাসিন্দা না, গ্রামীণ দলিত, তাদেরকেও যাতে খাস জমি বরাদ্দ দেওয়া হয়, তাদের যাতে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। আমরা একটা কথা উল্লেখ করতে চাই, বিভিন্ন সময় দেখা যায় পৌরসভা এবং সিটি কর্পোরেশনে যারা কর্মরত কেবলমাত্র তাদের জন্যই আবাসনের ব্যবস্থা আছে, কিন্তু বাকি যারা এখানে চাকরি করেন না তাদের জন্য নাই। এটা হওয়া উচিত না। তাহলে যারা 40 বছর এই শহরটা পরিষ্কার করলো, একটা সময় বয়সের কারণে তার চাকরি নাই, এই লোকটা এখন যাবে কোথায়? সে তো একটা জায়গায় ইচ্ছে করলেই বাড়ি ভাড়া পায় না, অথবা নিজেও জায়গা কিনে বাড়ি করার মতো পয়সা তো তার হয় নাই। এছাড়াও আমরা দেখি যে পরিচ্ছন্নতা কর্মীদের যে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি, আপনারা জানেন, বিশেষ করে তারা ময়লা পরিষ্কারের কাজ করে, টয়লেট পরিষ্কারের কাজ করে। অনেক সময় হাসপাতালের যে বর্জ্য, সিরিঞ্জ আছে, তারপরে অ্যাম্পল ভাঙ্গার কাচের যে বোতলগুলো আছে, টুকরা, এগুলো যখন তারা বহন করে, তাদের যে পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস লাগে, বুট গাম লাগে, তাদের যে মানে অ্যাপ্রন লাগে, এই যে সুরক্ষা সামগ্রী, এগুলো তাদেরকে পর্যাপ্ত না দেওয়ার কারণে আমরা দেখেছি বিগত সময়ে অনেক পরিচ্ছন্নতা কর্মী ভাই বোন মৃত্যুবরণ করেছে। এমনকি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যায়, যারা সনাতনী পদ্ধতিতে সেপটিক ট্যাঙ্কের ময়লা পরিষ্কার করতে যায়, প্রতি বছর এই সম্প্রদায়ের মানুষ কিন্তু মৃত্যুবরণ করে। এই জায়গায় আমরা মনে করি যে তাদেরকে সুরক্ষা সামগ্রী উপকরণগুলো তাদেরকে সরবরাহ করা উচিত। এবং আমরা এ পর্যন্ত যদিও 19টি বিশ্ববিদ্যালয়ে 1% দলিত কোটা আমরা পেয়েছি, আমরা মনে করি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে 1% না 5% কোটা থাকা উচিত, যাতে করে এই সম্প্রদায়ের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় এবং সেখান থেকে তারা উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন পেশায় তারা ছড়িয়ে যেতে পারে। একজন হরিজনের সন্তান কেন বংশ পরম্পরায় শুধু রাস্তায় ঝাড়ু দিবে, টয়লেট ক্লিন করবে, রাস্তার পাশে জুতা সেলাই করবে? কেন? সেও তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, বিভিন্ন পেশায় তো যেতে পারে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ খুবই দরকার। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের 1% কোটা দরকার। এটা যদি না থাকে, আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এই কম্পিটিশনে তারা টিকতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সুযোগ তারা পাবে না। এবং এটা শুধু বিশ্ববিদ্যালয় না, আমরা বিদ্যালয়গুলোতেও অনুরূপভাবে এই সুযোগগুলো আমরা দাবি করি। এছাড়াও একইভাবে আমরা সরকারি চাকুরিতে আমরা কোটা দাবি করি। কেননা আপনারা দেখেছেন সরকারি চাকুরিতে আদিবাসীদের জন্য একটা কোটা আছে, মানে মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের জন্য কোটা ছিল, প্রতিবন্ধীদের কোটা ছিল, কিন্তু এই দলিত সম্প্রদায়ের কোটা এখন পর্যন্ত নাই। স্টিল নাও ভর্তি ক্ষেত্রে কোটা 1% থাকলেও এখন পর্যন্ত দলিত সম্প্রদায়ের জন্য সরকারি চাকুরিতে কোনো কোটা নাই, কিন্তু কোটা দরকার। যে কারণেই মূলত আমাদের সন্তানেরা ভালো ভালো চাকরিতে যেতে পারছে না। আর একটা বিষয় উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে বিগত সরকার 80% জাত সুইপারদের জন্য একটা কোটা নির্ধারণ করেছিল, যে যারা জাত সুইপার বংশ পরম্পরায় যারা ক্লিনারের কাজ করে, বাপ দাদার আমল থেকে তারা এই মেথর সম্প্রদায় বা এই ক্লিনারের কাজগুলো করে, তাদেরকে যাতে 100 জনে 80 জন তাদের থেকে নেওয়া হয়। এটা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এই ক্লিনারদের চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, 10 লাখ 12 লাখ টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। এই চাকরিটাও আর তাদের হাতে নাই। এ কারণেই আমরা চাচ্ছি
যে সরকারি চাকুরিগুলোতে যাতে অন্তত এই দলিত সম্প্রদায়ের জন্য সুনির্দিষ্টভাবে কোটা রাখা হয়। এবং আমাদের 8 নম্বর এবং শেষ দাবিটা হচ্ছে দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে তাদেরকে বিশেষ উপবৃত্তির পরিমাণটা বৃদ্ধি করতে হবে। যদিও বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর থেকে 4 ধরনের বৃত্তি দেওয়া হয়, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ে, কিন্তু সেটা খুবই অপ্রতুল, খুবই কম। দেখা গেল একটা উপজেলায় 40 জন শিক্ষাবৃত্তি পায়, কিন্তু সেখানে আমার দলিত সম্প্রদায়ের বসবাস হয়তো 40,000। তো আমরা প্রত্যেক বছর প্রতিবার আমরা অফিসগুলোতে তাদের কাছে আবেদন জানাই, কিন্তু অফিসাররা বলেন বরাদ্দ নাই, আমরা কি করব, বরাদ্দ নাই, আমরা কি করব। সুতরাং সরকার যদি এখানে বরাদ্দ বাড়ায় তাহলে একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার সন্তানেরা এখান থেকে উপবৃত্তি পাবে, এবং উপবৃত্তি পেলে এই পয়সা দিয়েই সে হয়তো একটা বাইসাইকেল কিনতে পারবে, স্কুলের ব্যাগ কিনতে পারবে, পানির বোতল কিনতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। এভাবেই সে অন্তত পড়াশোনা থেকে ঝরে পড়বে না। এই 8টি দফা দাবি নিয়েই মূলত বাংলাদেশ দলিত এবং বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন BDERM 2008 সালের সেই যাত্রাকালীন সময় থেকে সারা দেশে কাজ করছে। বাংলাদেশের 61টি জেলা এবং 48টি উপজেলায় আমাদের সাংগঠনিক পরিধি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুবই বিশ্বাসী যে আগামী দিনে আমাদের এই 8 দফা দাবি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আদায় করতে সক্ষম হব, এবং সরকার সেই আন্তরিকতা দেখাবে বলে আমরা বিশ্বাস করি।